হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমরা কি বলতে পারবে প্রতি বছর 14 ডিসেম্বর আমরা কোন দিবসটি পালন করি? আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিন আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি 1971 সালে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের কথা। আজকের ক্লাসে আমরা যে পাঠটি পড়ব সেখানে আমরা জানতে পারবো শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে। তাহলে চলো শুরু করা যাক আজকের পাঠ। আমাদের আজকের পাঠের নাম হলো স্মরণীয় যারা চিরদিন। 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করি। এই বিজয়কে পাওয়ার আগে দেশবাসীকে করতে হয় এক মরণপণ মুক্তিযুদ্ধ। আমাদের সাহসী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন পাকিস্তানি শত্রু সেনাদের বিরুদ্ধে। দেশের সব সাধারণ মানুষ তাদের জুগিয়েছেন ভরসা ও সাহস। অপেক্ষা করেছেন শত্রুর হাত থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার। সশস্ত্র যুদ্ধে আমাদের মুক্তি সেনারা প্রাণ দেন, আর দেশের ভিতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ। তারা ছিলেন নানা পেশার, কেউ ছাত্র, কেউ কৃষক, কেউ মজুর, কেউ পুলিশ, কেউ সৈনিক। আরও ছিলেন শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও নানা পেশার লোক। লক্ষ লক্ষ নারী, পুরুষ, শিশুর রক্তে ভেজা আমাদের স্বাধীনতা। তাদের প্রাণের বিনিময়ে আমরা আজ মুক্ত স্বাধীন দেশে উন্নত শিরে জীবনযাপন করতে পারছি। আমরা কৃতজ্ঞ তাদের কাছে। সেই অসংখ্য মহান আত্মদানকারীদের কয়েকজনের কথা আমরা জেনে নিব। তাহলে বন্ধুরা, আমরা যদি আমাদের দেশের ইতিহাসের দিকে একটু ফিরে তাকাই, আমরা দেখতে পারবো 1947 সালে যখন ব্রিটিশ শাসনের অবসান হয়, তখন এই ভারতবর্ষ ভেঙে দুটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল। একটি ছিল ভারত এবং অন্যটি ছিল পাকিস্তান। আমাদের বাংলাদেশের তখন নাম ছিল পূর্ব পাকিস্তান এবং এটি পাকিস্তানের অংশ ছিল। শুরু থেকেই এদেশের মানুষকে সহ্য করতে হয়েছিল অনেক নিপীড়ন, তাদেরকে নানা বৈষম্যের শিকার হতে হয়। আর তাই তো 1971 সালে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে এদেশের মানুষ রুখে দাঁড়ায়। শুরু হয় মুক্তিযুদ্ধ। 1971 সালের 16ই ডিসেম্বর আমরা অর্জন করি বিজয়। তবে এই বিজয় পাওয়ার পথটা সুগম ছিল না। এজন্য অসংখ্য মানুষ তাদের প্রাণ বিলিয়ে দিয়েছেন। একদিকে মুক্তিযোদ্ধারা যেমন যুদ্ধ করেছেন যুদ্ধের ময়দানে, ঠিক তেমনিভাবে এদেশের মানুষদেরকে তখন বন্দি জীবনযাপন করতে হয়েছিল এবং তখনও পাকিস্তানি হানাদার বাহিনী তাদের উপর চালায় নির্যাতন আর অত্যাচার। এই যে লাখ লাখ মানুষের প্রাণের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা, আজকের ক্লাসে আমরা জানব সেই মহান আত্মদানকারীদের কয়েকজনের কথা। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সেই হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে বিরামহীনভাবে, চালিয়ে যেতে থাকে পরবর্তী 9 মাস ধরে। পাশাপাশি তারা বিশেষ রকমের হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনাও করে। সেই পরিকল্পনা অনুসারে একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের। পুরো দেশে নানা পেশার মেধাবী ব্যক্তিদের তালিকা তৈরি করে তারা। হত্যা পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানিরা গড়ে তোলে রাজাকার, আল বদর ও আল শামস বাহিনী। পাষণ্ড কিছু লোকজন যোগ দেয় ওই সব বাহিনীতে। তারা পাকিস্তানি সেনাদের ওই হত্যা পরিকল্পনায় সহযোগিতা করে। তাহলে বন্ধুরা, এই যে অংশটুকু আমরা পড়ে আসলাম, এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারলাম 1971 সালে আমাদের দেশের জনগণ যখন পাকিস্তানিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তখন পশ্চিমা শাসক গোষ্ঠী ভয় পেয়ে গিয়েছিল। আর এই কারণেই তারা বাঙালি স্বাধীনতার স্বপ্নকে চুরমার করে দেবার জন্য ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপরে ঝাঁপিয়ে পড়ে। গণহত্যা চালায় 25শে মার্চের কালো রাতে। এই যে 25শে মার্চের কালো রাতে তারা গণহত্যা শুরু করেছিল, এই হত্যাকাণ্ড যুদ্ধের পরবর্তী 9 মাস ধরে তারা চালাতে থাকে। পাশাপাশি তারা বিশেষ হত্যাকাণ্ডেরও পরিকল্পনা করেছিল। আমাদের দেশ যেন কিছুতেই মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, যুদ্ধের পরে যেন দেশটি মেধাবী শূন্য হয়ে যায়, সেই জন্য মেধাবী মানুষদেরকে তারা হত্যার পরিকল্পনা করে।
আর সহযোগী বাহিনী হিসেবে গড়ে তোলে রাজাকার আল বদর ও আল শামস বাহিনী। আমাদের দেশেরই কিছু বিশ্বাসঘাতক মানুষ যোগ দেয় ওইসব বাহিনীতে এবং তারা পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করে। তারপরের অংশে চলো আমরা যাই বন্ধুরা। 25শে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্বী শিক্ষক এম মনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডক্টর গোবিন্দ চন্দ্র দেব। পাকিস্তানি সেনারা সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতেই শুধু আক্রমণ চালায়নি, হানা দেয় তারা শিক্ষকদের বাড়িতে বাড়িতেও। বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান। প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কুরআন পড়া শুরু করেন। এই কুরআন পাঠরত মানুষটিকেই টেনে হিঁচড়ে নিচে নামায় পাকিস্তানি সেনারা। একই বাড়ির নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক। তাকেও শত্রু সেনারা টেনে হিঁচড়ে বের করে আনে, তারপর এই দুই শিক্ষককেই গুলি করে হত্যা করে। এই বাড়ির খুব কাছেই এক বাসায় থাকতেন অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব। দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক ছিলেন তিনি। মানুষ হিসেবে ছিলেন খুব সহজ সরল আর নিরহংকার। ওই একই রাতে তাকেও হত্যা করে তারা। হত্যা করে আরো কয়েকজন শিক্ষককে। দেখো বন্ধুরা, 25শে মার্চ কালো রাতে এই যে পাকিস্তানি সেনাবাহিনী দেশের ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে মানুষের উপরে গণহত্যা চালায়, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতেও আক্রমণ চালিয়েছিল। পাশাপাশি তারা আক্রমণ চালায় শিক্ষকদের বাড়িতেও। একটু আগে কিন্তু আমরা পড়ে আসলাম যে 25শে মার্চের মধ্যরাতে চারিদিকে যখন প্রচন্ড গোলাগুলি হচ্ছিল, তখন বিজ্ঞানের শিক্ষক এম মনিরুজ্জামান পবিত্র কুরআন পাঠ করা শুরু করেন। পবিত্র এই ধর্মগ্রন্থ পাঠরত অবস্থাতেই পাকিস্তানি সেনাবাহিনী তাকে টেনে হিঁচড়ে নিচে নামায়। একই বাড়ির নিচতলা থেকে অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতাকেও তারা টেনে হিঁচড়ে বের করে আনে এবং দুই শিক্ষককেই গুলি করে হত্যা করে। দর্শন শাস্ত্রের শিক্ষক অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেবকেও এই রাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়। 25শে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলো। প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে। হত্যা করে বহু সাংবাদিককে। 25শে মার্চের রাতে পাকিস্তানি সৈন্যরা দৈনিক সংবাদ অফিসে আগুন দেয়। লেখক ও সাংবাদিক শহীদ সাবের সে রাতে ওই অফিসেই ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে পুড়ে মারা যান তিনি। শহীদ হন সেলিনা পারভিন। মাত্র 25 বছর বয়সে প্রাণ দেন কবি সাংবাদিক মেহেরুন্নেসা। একদিকে চলছিল নির্মম হত্যাকাণ্ড, অন্যদিকে দেখো সংবাদপত্র অফিসগুলো যেন খবর প্রচার না করতে পারে সেজন্য পাকিস্তানি সেনারা সংবাদপত্র অফিসগুলোতেও আগুন লাগায়। দৈনিক সংবাদ অফিসে অবস্থানরত শহীদ সাবের 25শে মার্চের রাতে ঘুমন্ত অবস্থায় অফিসে পুড়ে মারা যান। শহীদ হন সেলিনা পারভিন এবং কবি ও সাংবাদিক মেহেরুন্নেসা। তারা হত্যা করে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তকে। বন্ধুরা, তোমরা কি ধীরেন্দ্রনাথ দত্ত সম্পর্কে জানো? এখানে আমরা তার একটি ছবি দেখতে পাচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো পশ্চিমা শাসক গোষ্ঠী বাঙালির ওপরে প্রথম ষড়যন্ত্রের আঘাতটি হেনেছিল ভাষার ওপরে। তারা চেয়েছিল বাংলা নয়, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। দেখো বন্ধুরা, এখানে কি লেখা আছে। তখন তার বয়স হয়েছিল 85 বছর। 1948 সালে পাকিস্তান গণপরিষদে তিনি প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে। অধ্যক্ষ যোগেশ চন্দ্র ঘোষ দেশবাসী স্বাস্থ্য সেবার জন্য প্রতিষ্ঠা করেছিলেন আয়ুর্বেদীয় একটি প্রতিষ্ঠান, সাধনা ঔষধালয়। 84 বছর বয়স্ক এই মানুষটিও রেহাই পাননি পাকিস্তানি শত্রুদের হাত থেকে। তাকেও হত্যা করে পাকিস্তানি সেনারা। এদেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদা প্রসাদ সাহা। দানশীলতার জন্য লোকে তাকে ডাকত দানবীর বলে। হত্যা করা হয় তাকেও। চট্টগ্রামের বিখ্যাত সমাজসেবক ছিলেন নূতন চন্দ্র সিংহ। শত্রু সেনারা তাকেও রেহাই দেয়নি। 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে।
তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এই গানে সুর দেন আলতাফ মাহমুদ। প্রতিভাবান এই সুরসাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। অর্থাৎ দেখো বন্ধুরা, বিভিন্ন শ্রেণী পেশার যারা মেধাবী মানুষ ছিলেন, যারা আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছিলেন, পাকিস্তানি সেনাবাহিনীরা খুঁজে খুঁজে সেই সব মানুষগুলোকে হত্যা করবার মাধ্যমে এই দেশটিকে মেধাবী শূন্য করবার একটি পরিকল্পনা করেছিল। আজকের ক্লাসে আমরা কয়েকজন শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে জেনেছি। আজকের অংশটি এতটুকু পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা এই পাঠের বাকি অংশটুকু পড়ব। তারপরে আমরা কিছু প্রশ্নের সমাধান করবারও চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।